নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের সকলকে স্বাগতম। চীন বা তিব্বতে অনেক জাতি আছে যারা মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে কবর দেয় না। মৃতদেহগুলোকে ভালো জামা কাপড় পরিয়ে কফিনে শুইয়ে রাখে বা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। কেন জানেন? কবর দেবার জন্য তারা ভালো দিনক্ষণের অপেক্ষা করে। সেই দিনক্ষণ হতে পারে 2-3 মাস বাদে। ততদিন মৃতদেহ ওই অবস্থায় থাকে। আর ওই সব দেশে প্রচণ্ড শীত হবার কারণে মৃতদেহগুলি পচেও যায় না, শুকিয়ে যায় মমির মতো। ওই সব জায়গায় ভৌতিক উপদ্রবও কিন্তু সে কারণে কম হয় না। ভূত প্রেতে কিন্তু তারা ভীষণ বিশ্বাস করে। আজকে এমনই একটি ঘটনার উপর আধারিত একটি কাহিনী আপনাদের আমি পড়ে শোনাব। কাহিনীটি লিখেছেন আমাদের প্রিয় লেখক হেমেন্দ্র কুমার রায়। কাহিনীটির নাম সরাইখানার বিভীষিকা। শুনতে থাকুন বন্ধুরা। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকা বাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাদমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। একেই তো ঘন কুয়াশা, তার উপর আবার রাতের অন্ধকার। তবু তারই ভেতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরে একটা সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের শীতার্ত মনগুলো খুশি হয়ে উঠল। খানিকক্ষণ পরে সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল। সরাইখানার মালিক বেরিয়ে এলেন। পথিকদের কথা শুনে তিনি বললেন, বড়ই মুশকিলের কথা, আমার সরাইখানার সব ঘর আজ ভর্তি হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমার ঢেকিশালটা খালি আছে। সেইখানটায় শুয়ে যদি আজকের রাতটা আপনারা কাটাতে রাজি হন, তাহলে আমার কোনো অসুবিধা নেই, সে ব্যবস্থা আমি করে দিতে পারি। পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল, হ্যাঁ, এই রাত্রে তাদের হাতে আর কোনো উপায় নেই। প্রচণ্ড শীত। এই জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইখানার ঢেকিশালা ঢের ভালো। সরাইখানার কর্তা তাদের সকলকে নিয়ে তার ঢেকিশালায় গিয়ে ঢুকল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে, ওপাশে কি আছে কেউ জানে না। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভেতরে একজন ছিল, তার নাম ছিল ওয়াংফো। সঙ্গীরা ভীষণ নাক ডাকছিল। সেই নাক ডাকার শব্দ আর ঢেকিশালের বড় বড় ধেড়ে ইঁদুরের হুটোপুটিতে ওয়াংফোর চোখে আজকে আর ঘুম নেই। বিরক্ত হয়ে ওয়াংফো শেষটা উঠে বসল। লণ্ঠনটা জেলে একখানা বই বার করে সে পড়তে থাকলো। ভাবল যে আজকে রাতটা সে পড়াশোনা করেই কাটিয়ে দেবে। কিন্তু পড়াতেও তার মন বসল না। এই ছোট্ট টিমটিমে লণ্ঠনের আলোটা যেন চারদিকটাকে আরো বেশি ভয়াবহ করে দিয়েছে। অন্ধকার যেন চেপে আসছে। বাতাসও যেন কি একটা ভয় পেয়ে স্তম্ভিত হয়ে আছে। পড়াশোনা করতে ওয়াংফোর ভালো লাগলো না। ক্রমে ওয়াংফোর গা ছমছম করতে লাগলো। কেন সে সেটা বুঝতে পারল না। তার মনে হলো পর্দার ওপারে অন্ধকারের মধ্যে কি যেন একটা ভীষণ আকার ধারণ করার চেষ্টা করছে। ওদিকের অন্ধকারটা যেন পাক খাচ্ছে আর ধরপড় করে নড়ছে।
হঠাৎ ওয়াংফোর কানে এলো পর্দার পেছনে কাঠের কি একটা যেন মড়মড় করে ভেঙে গেল। তারপরে এই পর্দাখানা একটু দুলে উঠল, আবার নিঃশব্দ। এইসব কি কাণ্ড? ইঁদুরে কি কাঠ ভাঙতে পারে নাকি? বই পড়া তো ওয়াংফোর মাথায় উঠল। সে আড়ষ্ট হয়ে খালি পর্দার পানে চেয়েই রইল। ভয়ে তার চোখের পলক পড়ছে না। পর্দাখানা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। তার পাশ থেকে বেরিয়ে এলো একটা রক্তহীন হলদে শুকনো হাত, আর তার সঙ্গেই কি যেন একটা ছায়ার মতো অন্ধকার বাইরে এসে দাঁড়ালো। আবছা আলোয় মনে হচ্ছে সেটা যেন কোনো একটা মূর্তি। ওয়াংফোর গায়ে তখন কাঁটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে। সে চেঁচাবার অনেক চেষ্টা করল, কিন্তু পারল না। তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা যেন চ্যাঁচা করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে ফালা করে উড়ে গেল। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তিটা স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী লোকের শুকনো মূর্তি। মূর্তিটা ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। ওয়াংফোর বন্ধুরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। কেউ যে তাদের এক ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না। ওয়াংফো নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। মূর্তিটা পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করল ওয়াংফো কিছুই বুঝতে পারল না। আবার মূর্তিটা এসে দাঁড়ালো দ্বিতীয় যাত্রীর কাছে। তার চোখ দুটো দপদপ করে জ্বলছে, তীক্ষ্ণ দাঁত বেরিয়ে আছে, মুখখানাতে একটা ভয়ানক হাসি। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল। দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফো আর পারল না। হঠাৎ করে সম্মিত ফিরে আসলো তার। বিকট চিৎকার করে সে উঠে দাঁড়ালো আর তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলের ঘুম ভেঙে গেল। কিন্তু সেখানকার লোকরা ছিল ভীষণ ভীতু। কেউ এই রাতে বাইরে এসে তাকে সাহায্য করল না। ছুটতে ছুটতে চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গায়ের শেষ প্রান্তে গিয়ে পড়ল। তারপরে মাঠ আর জঙ্গল বরফে ভরা। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জল জলে আগুনের ভাঁটা তীর বেগে এগিয়ে আসছে তার দিকে। ওয়াংফো আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশের যে নিয়মের কথাটা প্রথমেই আমি আপনাদের বলেছি, যে তারা দিনক্ষণ না দেখে দেহকে কবর দেয় না। গাঁয়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহটাকে কফিনে পুরে ওই সরাইখানার ঢেঁকিশালে রেখে দিয়েছিল। আজ 6 মাসের ভেতরে নাকি ভালো দিন পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালে গিয়ে দেখে 2 জন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় একটা একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটাও রক্ত নেই। আর পর্দা তুলে সভয়ে এসে দেখল সেই কফিনে গায়ের মোড়লের মেয়ের মরাও নেই। কফিনের তালা খোলা, কফিন ভাঙা। তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখল ওয়াংফো মরে পড়ে আছে, রক্ত শূন্য, আর ওয়াংফোর মৃতদেহের ওপর উপুর হয়ে পড়ে আছে মোড়লের মেয়েটার মরা। ওয়াংফোর গলায় একটা বড় গর্ত,
আর সেই মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত।